শ্রোতা বন্ধু শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM জীবনের কথা জীবনের সুর, একটি অতি জনপ্রিয় অনুষ্ঠান আপনাদের কাছে থেকে বন্ধু। এই অনুষ্ঠানে আজকে যিনি অতিথি হয়ে আপনাদের গল্প শোনাবেন তিনি মোহাম্মদ রেজাউল করিম, নির্বাহী পরিচালক, সমাধান, কেশবপুর, যশোর। এখানে উনি এই প্রতিষ্ঠানটি জন্ম দিয়েছেন এবং নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। আমরা শুনবো এই প্রতিষ্ঠান এবং তার জীবনের গল্প। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং একই সাথে আমি স্বাগত জানাচ্ছি রেডিও মহানন্দার যত শ্রোতা ভাই বোন বন্ধু আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন সকল শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানটি পুরো আমি উপস্থাপনায় রয়েছি তাকিউর রহমান। চলুন শুনে নিই আজকে অতিথির গল্প। প্রথমেই আপনার গ্রাম এবং বেড়ে ওঠা ছাত্র জীবন সম্পর্কে জানতে চাই। আমার গ্রামের বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার মজগুনি গ্রামে। ওখানে 1966 সালের 9 জানুয়ারি আমার জন্ম। আমি বাল্যকালে আমার গ্রামেরই একটা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করি। এরপর হাই স্কুলে পড়াশোনা করি পাশের গ্রামে গড়ভাঙ্গা দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়। সেখান থেকেই কেশবপুর কলেজে পড়াশোনা করি। পরবর্তীতে 1981 সালে এসএসসি পরীক্ষার পর থেকে এই গ্রামের একটা ছোট্ট সমিতির মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। এটি হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে এই পর্যায়ে চলে আসছে। যে আমি আসলে প্রতিষ্ঠানের কথা শুনবো। আপনি 66 সাল থেকে অদ্যাবধি বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং বিশেষ করে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনার ছাত্র জীবনের কিছু ঘটনা এই মুহূর্তে আমরা জানতে চাই, যে অনুপ্রেরণা পেয়ে বা ছাত্র জীবনের কিছু স্মৃতিকে ধারণ করে আপনি এই মহৎ জায়গায় এসেছেন, মানব সেবার জায়গায় এসেছেন। সেই উৎসাহর জায়গাগুলি কোথায়? আমি ছাত্র জীবনে মূলত আমার বাবা ছিলেন একজন গ্রামীণ মাতব্বর। তদানীন্তন সময়ে গ্রামে সালিসি প্রথা ছিল। অপরদিকে আমি স্কুল জীবনে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম। এর মধ্যে উল্লেখযোগ্য নাটক এবং যাত্রা অভিনয় করা আমার একটা ভালো অংশগ্রহণ থাকতো। যশোরের যে যাত্রাপালার কিছু টিম আছে, এটা আমরা শুনি। তো সেই যাত্রায় আমি অভিনয় করতাম, এবং সেখান থেকে আমার গ্রামে 1981 সালে একটা সমাজ নামে একটা সামাজিক যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা ছিল। আমার গ্রামে একটা ক্লাব ছিল, ওই ক্লাবের মাধ্যমে সেখানে আমি মূলত তাদেরকে কিছু গাইড করার জন্য ওই সময় যেতাম। যে ওই ক্লাবের কিছু আর্থিক অনিয়মের কথা আমি শুনতে পেয়ে আমার একটা মাইন্ড স্ট্রাইক করে যে একটা সংগঠন সেটা চলবে একটা সুষ্ঠু সুন্দরভাবে একটা নিয়মতান্ত্রিক প্রথায়, সেখানে আর্থিক বিষয়টার একটা স্বচ্ছতা থাকবে। তো সেখান থেকে আমার একটা মাইন্ড স্ট্রাইক করে যে না, আমি একটা সংগঠন করতে চাই যে সংগঠনের আর্থিক বিষয়গুলি স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। সেইভাবেই আমি ওই সময় মজগুনি যুব সমবায় সমিতি নামে একটা সমিতি গঠন করি। সেই সমিতি থেকেই মূলত ওর মাধ্যমে আমি গ্রামের কিছু সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিভিন্ন সময় অংশগ্রহণ করি, এবং সেই থেকে হাঁটি হাঁটি পা পা করে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু। সত্যি যাত্রা পালার আকর্ষণ থেকে এই সংগঠনের যাত্রা শুরু। খুব একটি আকর্ষণীয় ঘটনা। ভালো লাগছে আপনার এই কথাগুলি শুনে। এই যে সমাধান তৈরি করলেন, আপনার বাবা ছিল এক সময় সে জায়গাটা, প্লাস আপনিও সংস্কৃতি মনা ছিলেন। যাত্রা পালা যেহেতু হারিয়ে যাচ্ছে এই সময়ে সংস্কৃতি, আসলে সামাজিক উন্নয়নে যাত্রার যে ভূমিকা ছিল, সমাজকে সংগঠিত করা বা কোনো নতুনত্ব ইস্যুকে আরো সমাজে পরিচিতি করিয়ে দেওয়ার জন্য যাত্রাপালা ছিল, সেইটিকে আপনি কিভাবে দেখবেন? এটার গুরুত্ব এবং ভূমিকা সমাজ পরিবর্তনে এবং মানুষের বিবেককে জাগ্রত করার জন্য অত্যন্ত জরুরি দরকার ছিল। কিন্তু সাংস্কৃতিক অঙ্গনে এটির বিবর্তন শুরু হতে হতে বর্তমান যেখানে চলে আসছে, এখন আর সেই যাত্রাপালার গ্রহণযোগ্যতাও বিভিন্ন কারণে কমে গেছে। তো তারপরও আসলে আমার যে অভিজ্ঞতা এবং আমার যে অনুভূতি, সেটা থেকে আমার যা মনে হয় যে এটি সমাজ এবং সামাজিক পট পরিবর্তনের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। আসলে ধরে রাখা বা বিভিন্নভাবে চর্চা করার প্রয়োজন ছিল, এবং এখান থেকে মানুষ অনেক কিছু শিখতে পারত, পারিপার্শ্বিক শিক্ষা গ্রহণ করতে পারত, সেখান থেকে সমাজ পরিবর্তনে মানুষের বিবেককে কাজে লাগাতে পারত। আমাদের যে শেকড়ের আদি সময়ে যে আমার দাদারা বা দাদার বাবারা এইরকম সময় সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে উঠেছে, সেই বন্ধন, একটা আনন্দমুখর পরিবেশটি হারিয়ে যাচ্ছে দিন দিন, যেটি যাত্রার মধ্যে আমরা দেখেছি বা শুনেছি। আসলে কেশবপুর, যশোর, এই যশোর জেলাটা কিসের জন্য? যশোর জেলা মূলত খেজুরের গুড় এবং মরিচের ব্যবসা,
এটার জন্য আমরা ছোটবেলায় যখন পড়ছি তখন এই দুটো বিশেষ বিষয় ছিল। আর পরবর্তীতে কই মাছ আর একটা প্রসিদ্ধ বিষয় ছিল যশোর, এবং আমাদের মাইকেল মধুসূদন দত্তের মাথাটা শরীরের তুলনায় বেশ বড় ছিল, সেজন্য ওনাকে অনেকেই যশোরের কই হিসাবে ভূষিত করতেন। সত্যি মাইকেল মধুসূদন দত্ত যশোরের কই মাছের মাথা, না এরকম কিছু উপাধি থাকেই। যশোর আমরা জানি অনেক সমৃদ্ধ একটি শহর এবং সমৃদ্ধি জেলা, সেই জেলার আপনি জন্মগ্রহণকারী একজন সন্তান। আরেকটি জন্ম দিয়েছেন সমাধান। এই সমাধানকে যখন জন্ম দেন তখন কি ধরনের মানসিক আপনার প্রতিকূল পরিবেশ থেকে ফিরে এসে সমাজকে উন্নয়ন করার মানসিকতা তৈরি হলো? আমার মানসিকতার মধ্যে ওই ছোটবেলা থেকেই ছিল, ছাত্র জীবন থেকেই ছিল, যে শোষিত বঞ্চিতের পাশে দাঁড়ানো, তাদেরকে সহযোগিতা করা, তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা এবং তাদের কষ্টে অন্তত নিজেদেরকে শরিক হওয়া। এবং বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের শুরু থেকেই আমরা মানুষের ন্যায্য যে অধিকার পাওয়া, তখন সেই সালিশ প্রথায় অনেক গরিব মানুষ অনেক ধনী শ্রেণীর মানুষদের দ্বারা শোষিত হতো, শাসিত হতো। আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যে তারা যেন ন্যায্য বিচারটা পায়, তারা যেন ন্যায্য অধিকারটা পায়। এরকম বিষয়গুলো গ্রামের ওইসব সালিশি প্রক্রিয়ার মধ্যে নিজেদেরকে ইনভলভ করে আমরা সেসব জায়গায় আমরা অনেক মানুষের এ ধরনের উপকার সহযোগিতা করতে পেরেছি। এর পরবর্তীতে আমাদের দেশে অন্তরায় দীর্ঘদিন ধরে যে স্বাস্থ্য বিষয়টা যদি উন্নতি না হয়, দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেন, উন্নয়ন বলেন, কোনোটাই সম্ভব না। কারণ মানুষ যদি নিজে সুখে সুস্থ থাকতে না পারে তাহলে সে সুখী থাকতে পারবে না, কাজ করতে না পারলে উন্নয়ন হবে না। উন্নয়ন কম বেশি যদি হয় তাহলে সে যদি রোগাগ্রস্ত হয় তাহলে সেই রোগের পিছনে সবকিছু দিয়ে সে সর্বশান্ত হবে। তো সেজন্যই স্বাস্থ্যটাও আমাদের সংগঠনের একটা মূল প্রতিপাদ্য বিষয় ছিল সেই শুরু থেকে। এখনো আমরা অনেক গরিব অসহায় দুস্থদের স্বাস্থ্য সেবার কাজে আমরা নিয়োজিত আছি। প্রতিনিয়ত অনেক ধরনের স্বাস্থ্য সেবায় সহযোগিতা আমরা করে আসছি। তারই একটা অংশ হিসেবে আমরা আমাদের একটা ছোট্ট স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে, সমাধান হেলথ সেন্টার নামে। তো সেইটার আরেকটু প্রসার ঘটানোর জন্য এবং আরও মানব কল্যাণে স্বাস্থ্য বিষয়ে নিজেদেরকে কিভাবে আরও সন্নিবেশিত করতে পারে, আরও বেশি বেশি সহযোগিতা করতে পারি, সেটির কিছু অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি বিশেষ করে এই প্রয়াস মানবিক উন্নয়ন কেন্দ্রে, এখানে প্রয়াস হাসপাতালের যে কর্মকাণ্ড এবং আপনাদের এই কর্মকাণ্ডের পেছনে আপনাদের কি ধরনের লক্ষ্য, কি ধরনের উদ্দেশ্য এবং আপনাদের কার্যক্রম কৌশল কি, সেই বিষয়গুলো মূলত দেখে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমরাও যেন মানব কল্যাণে সুন্দর একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র করতে পারি, সেই উদ্দেশ্যে মূলত এখানে আসা। প্রিয় শ্রোতা বন্ধু, শুনছেন কাছে থেকে বন্ধু অনুষ্ঠান। রয়েছেন অতিথি হিসেবে মোহাম্মদ রেজাউল করিম, নির্বাহী পরিচালক, সমাধান যশোর। উদ্যোক্তা হিসেবে আমরা বলতে চাই যে আপনি যখন শুরু করেছিলেন তখন কতজনের পরিবার আপনার এই প্রতিষ্ঠানের ছিল, এখন কতজন রয়েছে? আমি 1981 সালে যখন এই সমিতিটা গঠন করি গ্রামীণ পর্যায়ে, তখন আমার সঙ্গে আরো 25 জন মিলায়ে 26 জনকে সন্নিবেশিত করে আমাদের প্রথম এই উদ্যোগ শুরু হয়। পরবর্তীতে সেখান থেকে কয়েকজন ঝরে যায়। পরবর্তীতে 1991 সালে এসে আমরা এটাকে আরো একটু নতুনভাবে পুনর্গঠন করি। তখন আমার অঞ্চলের আমাদের ভালো কাজগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে এলাকার আরও গুণীজন, সুধীজন, যারা সমাজ পরিবর্তনের জন্য নিজেকে সম্পৃক্ত করতে চায়, এমন অনেক মানুষ আমাদের সান্নিধ্যে পায় এবং আস্তে আস্তে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করতে থাকি। এখন পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে প্রায় 60,000 মতো গ্রাহক আমাদের আওতায় রয়েছে। আমাদের 37টা শাখা অফিস, তার মধ্যে 35টা শাখা অফিসের মাধ্যমে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালিত হয় এবং আরো 2টি শাখা অফিসের মাধ্যমে অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আমাদের এখন কর্মীর সংখ্যা 495 জন। সব আমাদের সংস্থার পক্ষ থেকে স্বাস্থ্যসেবা, শিক্ষা, পানি এবং নিষ্কাশন ব্যবস্থাপনার উপর উন্নয়ন, দুর্যোগ এবং ত্রাণ বিষয়ে পরিবেশ উন্নয়নে আমরা কাজ করি। তারপরে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মানুষদেরকে সহায়তা করি, আয় বর্ধনমূলক বিভিন্ন কর্মকাণ্ড
পরিচালনার জন্য উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান সহ আর্থিক সহায়তা প্রদান করা এই কার্যক্রমের মূল লক্ষ্য উদ্দেশ্য। সবকিছু মিলাই আমাদের এখন দক্ষ একটি জনবল জনসমষ্টিকে নিয়ে আমরা মানবিক সহায়তার উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের কর্মকাণ্ড বর্তমান 6টি জেলায় আমরা সম্প্রসারণ করতে সক্ষম হয়েছি। সত্যি এই যে এই 26 জন সহকর্মী বা স্টাফ নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 500 জন, 495 মানে 500 জন পরিবার, 500টি স্টাফকে কর্মসংস্থান। একটি উদ্যোক্তা আর কি চাই? হ্যাঁ, এই যে মানুষের কর্মসংস্থানে কাজ করছেন আপনি, তরুণ যারা এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে তাদের জন্য আপনার মেসেজ কি? তারা আসলে এখন আমরা যেটুকু দেখি যে আজকে একটি কিছু তৈরি করব, খুব তাড়াতাড়ি লাভে আসবে বা খুব তাড়াতাড়ি অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে, আপনি তাদের জন্য কি ধরনের মেসেজ দেবেন যে তারা কি আগাইতে পারে? প্রথম কথা হলো যে কোনো কিছু সৃষ্টির পিছনে নিজের ত্যাগ একটা বড় জিনিস। এই ত্যাগ স্বীকার করার মানসিকতা থাকতে হবে। আরেকটি হলো যে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। আমরা অল্প একটু কাজ করেই নিজেদেরকে মনে করি কি মানে অনেক কিছু করে ফেললাম, অনেক কষ্ট হয়েছে, অনেক শ্রম দিয়েছি। কিন্তু আপনি যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে আপনার প্রথমেই আসবে আপনার সততা, আপনার কর্মনিষ্ঠা এবং আন্তরিকতা সদিচ্ছা একটা লোকের মধ্যে থাকতে হবে, সততা থাকতে হবে এবং ত্যাগের মানসিকতা থাকতে হবে এবং সর্বোচ্চ নিজের শ্রমকে কাজে লাগাতে হবে এবং মানসিকতাও সবসময় উন্নত রাখতে হবে। ত্যাগ এবং লেগে থাকা বা পরিশ্রম করার যে কথাগুলি শুনলাম একজন উদ্যোক্তার জন্য খুব ভালো একটি পরামর্শ। চাঁপাইনবাবগঞ্জ এসেছেন, আপনি একটু বলেছেন যে আমাদের হসপিটালটি বিশেষ করে প্রয়াস হসপিটাল দেখার জন্য। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ বা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি বা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির যিনি যার পরিচয় বিশেষ করে আপনার আশা প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, উনিও একজন সফল উদ্যোক্তা, মোহাম্মদ হাসিব হোসেন। এই সব সম্পর্কে আপনার কি মূল্যায়ন, এসে কেমন লাগলো? আমরা তো 90-এর দশকেই মূলত আমাদের সংগঠনের জন্ম, হাসিব ভাইয়ের প্রতিষ্ঠানও সেই রকম সময় থেকে শুরু। ওনার সাথে পরিচয় আমাদের ঢাকাতেই। মূলত আমরা তখন তো অ্যাডাব নামে একটা অ্যাসোসিয়েশন ছিল এনজিওদের, ওই অ্যাডাবের গেস্ট হাউসে আমরা থাকতাম 50 টাকা সিট ভাড়া দিয়ে। তখন একটা খাটের গায়ে একটা খাটের গায়ে আর একটা খাট লাগানো। তা আমাদের এক ভাই বলতেন যে নোজ টু নোজ আমাদের থাকা, সেই অভিজ্ঞতা থেকে সেখানে আমরা ওভাবেই থাকতাম। সেখান থেকে ওনার সাথে আমার পরিচয় এবং ঘনিষ্ঠতা। একই মানসিকতার মানুষ, সেই হিসাবে ওনার সাথে আমার সখ্যতা গড়ে ওঠে বিভিন্ন সময়ে, বিভিন্ন মিটিং, সভা, সেমিনার এসবের মাধ্যমে। তো সেজন্য উনিও অনেক ভালো কাজ করেছেন, ওনার সফলতা অনেক। সে গল্প ওনার কাছ থেকেও শুনি, অনেক সময় পারিপার্শ্বিক অনেক ভাইদের বোনদের কাছ থেকেও। সেটা বাস্তবে একটু দেখার জন্য মূলত ওনার এই প্রতিষ্ঠানে আগ্রহ ভরে আসা এবং ওনার যে সহকর্মী আরো যারা আছেন তাদের সকলের আন্তরিক আতিথেয়তা আমাদেরকে মুগ্ধ করেছে। সকলের আচরণ, আমাদেরকে যে সহযোগী মানসিকতা নিয়ে ওনাদের সব কর্মকাণ্ড সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন, তুলে ধরেছেন। চাপাই এলাকার ঐতিহ্য এবং সকল বিষয় নিয়ে আমাদেরকে শুনাইছেন এবং আমরাও সেগুলো শুনে এবং বুঝে নিজেরা উদ্বুদ্ধ হয়েছি। এটা আমি আমার এই যে সফর, এটা সার্থক এবং সফল। সত্যি খুব সুন্দর লাগলো আপনার কথাগুলি শুনে। একজন উদ্যোক্তা কিভাবে হতে হয়, একজন উদ্যোক্তার যে স্ট্রাগল রয়েছে সেগুলো কিভাবে আবার মোকাবেলাও করতে হয় আমরা জানলাম। শেষ কোনো কথা আছে কিনা আমাদের শ্রোতাদের জন্য? শ্রোতাদের জন্য আমার কথা হলো যে আমাদের জন্য দোয়া করবেন। আমি যে উদ্দেশ্য নিয়ে এই রাজশাহীর চাপাইয়ে আসছি, আমার সেই উদ্দেশ্যটা যেন অর্জিত হয়, কারণ বয়স অনেক হয়েছে। শেষ বয়সে এটি আমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মানসিকভাবে স্বস্তি পাবো যদি আমার মৃত্যুর আগে আমি এই হসপিটালটার একটা পূর্ণ রূপ দিয়ে যেতে পারি এবং সেখান থেকে ভবিষ্যতে গরিব, অসহায়, দুস্থ মানুষ, বিশেষ করে প্রতারণার শিকার থেকে মুক্তি পেয়ে ভালো স্বাস্থ্য সেবা পায়, সেই উদ্দেশ্যটা যেন আমার অর্জন হয়, সফল হয়। সেজন্য সকলের কাছে দোয়া এবং সহযোগিতা চেয়ে আমি প্রিয় মহানন্দার সকল শ্রোতা, ভাই, বোন, বন্ধু এবং যারা গুণাগ্রহী আছেন তাদেরকে সমাধানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় শ্রোতা বন্ধু, এতক্ষণ কাছে থেকে বন্ধু অনুষ্ঠানে আমাদের মাঝে আজকে অতিথি হয়ে যিনি কথা বলছিলেন তিনিই হচ্ছেন মোহাম্মদ রেজাউল করিম, নির্বাহী পরিচালক সমাধান, যেটি কেশবপুরে রয়েছে, যশোরের। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমি এতক্ষণ ছিলাম তাকিউর রহমান, আপনাদের নিয়ে যাচ্ছি মূল প্রোগ্রামে।